আমার চাওয়া অবশ্যই কোলম্যানকে এই কারণে, যে কারণে ওয়েলস জাতীয় দলকে আসলে যেভাবে করেছে সেটা আসলে দুর্দান্ত। দলের স্ট্রেংথের উপর বিবেচনা করে আপনার কী ধরনের স্কোয়াড রয়েছে, আপনার কী ধরনের প্লেয়ার রয়েছে, তার উপরে বেস করেই কিন্তু আসলে কোচ নিয়োগ দেওয়া হয়। আমি আসলে এই প্রসেসে কখনো আসলে কোচ নিয়োগ দিতে দেখিনি। কোলম্যানের আসলে স্যালারি কেমন হবে, তার আসলে চাওয়া পায় কি, অন্যান্য কোচিং স্টাফ আসলে তার নির্দেশনা নেওয়া হবে কিনা, সব কিছুই কিন্তু একটা নেগোসিয়েটের ব্যাপার। কোলম্যান হোক আর কনসাসন হোক বা যেই হোক, আমার কাছে মনে হয়েছে যে কোচের নির্দেশনা অনুযায়ী কিন্তু কোচিং স্টাফ নেওয়াটা যুক্তিযুক্ত। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে তার ফ্রিডমটা থাকাটাও খুব যুক্তিযুক্ত। জাহিদ হাসান এমিলি, ওয়েলকাম টু স্টার প্লে। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমিলি, এই মুহূর্তে যদি আমি বলি স্পোর্টস অ্যারেনাতে অথবা ফুটবলে যে কোনো জায়গায়, সেখানে হচ্ছে হট টপিক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে হবেন। আপনি কোচ হিসেবে কাকে চাচ্ছেন? টু বি অনেস্ট, কোচ হিসেবে কাকে চাচ্ছি তার থেকে বড় ব্যাপার হলো যে কোচ যেই হোক না কেন, আমি হয়তো পরে বলবো আমি কাকে চাচ্ছি বা কে হতে যাচ্ছে, সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। এটা তো নির্দিষ্ট একটা প্রসেস এগোচ্ছে আর কি, তারাই ঠিক করবে আসলে কাকে তারা আসলে কোচ বানাবে। বাট আমার একটা চাওয়া থাকবে, সেটা হলো যে সারা পৃথিবীতেই কিন্তু কোচ নিয়োগ দেওয়া হয় আপনার দলের স্ট্রেংথের উপর বিবেচনা করে, আপনার কী ধরনের স্কোয়াড রয়েছে, আপনার কী ধরনের প্লেয়ার রয়েছে, তার উপরে বেস করেই কিন্তু আসলে কোচ নিয়োগ দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ দলটা আসলে যেভাবে প্রোগ্রেস করছে, আপনি যদি দলটা দেখেন, দলটা যেভাবে রান করছে, সেখানে কিন্তু বেশ কিছু হাই প্রোফাইল প্লেয়ার আমাদের দলের সাথে ইনক্লুড হয়েছে। আমাদের লোকাল প্লেয়ারের সাথে সাথে প্রবাসী যে প্লেয়াররা রয়েছে, লাইক হামজা, সমিত, সোম বা জায়ান, যারাই রয়েছে, এবং আরও কিছু কিন্তু প্লেয়ার ইনক্লুড হতে যাচ্ছে ইন ফিউচার, তারাও কিন্তু খুব বেশ ভালো প্রোফাইলে। সুতরাং এই প্লেয়ারদেরকে আসলে প্রপার হ্যান্ডেল করতে পারবে কে, এবং তাদের সাথে আসলে কোচের রিলেশনটা হবে কীরকম, সেইটা হলো ডিপেন্ড করে আসলে মেন ফ্যাক্ট হিসাবে। দেখেন, আমরা আসলে কোচ নিয়োগ দেওয়ার আগে হয়তো চিন্তা করি যে অন দ্য ফিল্ড সব কিছু ও নির্ভরশীলের উপর চিন্তা করে কিন্তু কোচ নিয়োগ দেওয়ার জিনিসটা চিন্তা করি। বাট অফ দ্য ফিল্ডে কিন্তু অনেক ব্যাপার রয়েছে যেগুলি কিন্তু কোচকে হ্যান্ডেল করতে হয়। লাইক আপনি যদি জানেন যে একটা ফুটবলের স্কোয়াডে 23 জনের স্কোয়াড থাকে বা 30 জনের স্কোয়াড থাকে, সেই স্কোয়াডটাকে আসলে কীভাবে রেডি করবে এবং সেই সব প্লেয়ারকে কীভাবে ম্যানেজ করাটা কিন্তু অফ দ্য ফিল্ড একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। সুতরাং সেই চ্যালেঞ্জটা আসলে ওই কোচ নিতে পারবে কিনা, মানে বিগত দিনের এক্সপিরিয়েন্স আসলে তার ওই ধরনের দলকে সেভাবে হ্যান্ডেল করেছে কিনা, সেখানে আসলে কোচদের সাথে প্লেয়ারের রিলেশনটা কীরকম ছিল, এইগুলি কিন্তু অফ দ্য ফিল্ড অনেক কিছু ভেরি করে। তো সেইখান থেকে যদি দেখেন, এখন বেশ কিছু হাই প্রোফাইল কোচকে আমরা দেখেছি যেখানে এখানে সিভি ড্রপ করেছে এবং তারা কোচেতে আগ্রহী দেখাচ্ছে। তো সেইটা তো আসলে খুবই আমি বলবো যে ট্রান্সপারেন্ট, যে এখানে আসলে কোনো লুকোচুরি কিছু হচ্ছে না। এবং টু বি অনেস্ট, আমি যতদিন জাতীয় দলে খেলেছি বা ক্লাব ফুটবলে খেলেছি, আমি আসলে এই প্রসেসে কখনো আসলে কোচ নিয়োগ দিতে দেখিনি, এই ফার্স্ট টাইম। এবং সেখানে কিন্তু হিউজ, আপনি জানেন যে আপনার সিবি জমা হয়েছে যারা কেনা এখানে কোচ হওয়ার জন্য আগ্রহী দেখাচ্ছে, এবং লাস্ট পর্যন্ত কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটু সময় নিচ্ছে। আমরা যারা ফ্যান্স রয়েছে বা যারা প্লেয়ার রয়েছে, তারা আসলে ওদের আগ্রহী আছে যে লাস্ট নামটা আসলে কার আসে। এবং সেটা কিন্তু রবিবারে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি সে ডিক্লারেশনের কথা বলেছিল, বাট সেটা সে করতে পারেনি। বাট এখানে আমি আসলে দোষের কিছু দেখছি না, কারণ ভালো কোচ নিয়োগ দিতে গেলে কিন্তু সেখানে আপনাকে একটা সময় নিতেই হবে। এবং সেখানে সে 15 তারিখে বলেছে যে ফাইনালি সে কোচের নাম অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে। সো আমাকে যদি আপনি স্পেশালভাবে বলেন যে আসলে কাকে কোচ হিসাবে দেখতে চাচ্ছি, আমার চাওয়া অবশ্যই কোলম্যানকে এই কারণে, যে কারণে ওয়েলস জাতীয় দলকে আসলে যেভাবে করেছে সেটা আসলে দুর্দান্ত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কোলম্যানের যদি এক্সপিরিয়েন্স দেখেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জায়গাগুলি, সেখানে সে সাকসেসফুল হয়েছে। সুতরাং ক্লাব ফুটবলে একরকমের আপনি কোচ থাকবে, জাতীয় দলের ক্ষেত্রে আর এক রকমের কোচ নিয়োগের প্রক্রিয়াটা একরকমের থাকবে। তো সেখানে অবশ্যই ইন্টারন্যাশনালি তার যেহেতু একটা বিশাল ব্যাকগ্রাউন্ড এবং হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, তাকে আমি আসলে দেখতে পারলে ভালো লাগবে। বাট তারপরেও কিন্তু এখানে কনসিডারেশনে নিতে হবে আপনি জানেন যে শুধু কোচ, আমরা হয়তো অনেকেই অনেক কিছু হয়তো ভিতরের জিনিস জানবো না। লাইক কোলম্যানের আসলে স্যালারি কেমন হবে, তার আসলে চাওয়া পায় কি, অন্যান্য কোচিং স্টাফ আসলে তার নির্দেশনা নেওয়া হবে কিনা, সব কিছুই কিন্তু একটা নেগোসিয়েটের ব্যাপার রয়েছে। অবশ্যই ওইটা করতে গিয়ে কিন্তু হয়তো একটা প্রসেসটা কিছুটা লেন্দি হচ্ছে। বাট আই হোপ যে কোলম্যান হোক, কনসাসন হোক বা হেই হোক, যেই কোচ হোক, আমার কাছে মনে হয়েছে যে একজন ভালো কোচ আমরা যাতে নিয়োগ দিতে পারি, এটা অবশ্যই আমাদের দলের স্ট্রেংথের উপরে বিবেচনা করে ওই কোচকে নিয়োগ দিতে হবে, যেখানে আমাদের ফুটবলের একটা নতুন জাগরণ তৈরি করবে। তো কোলম্যানকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, তাকে সবাই চাচ্ছে, ফ্যান্সরা বা আমরা ফুটবল প্রেমী যদি বলি বাংলাদেশের, কোলম্যানকে সবাই আসলে চাচ্ছে। কিন্তু কোলম্যানকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, তিনি আসলে তার কোচিং স্টাফদেরকে নিয়ে আসতে চান, এবং এটা নিয়ে বাফুফের সাথে একটা দর কষাকষি চলছে। তো এই ক্ষেত্রে আসলে সব মিলে কোলম্যান এবং তার কোচিং স্টাফ বাংলাদেশের দলের জন্য এই মুহূর্তে কতটুকু জরুরি?
আর দেখেন কোলম্যান যে যুক্তি দেখেছে, টু বি অনেস্ট ইটস 100% তার জায়গা থেকে সে রাইট রয়েছে, কারণ সারা পৃথিবীর হেড কোচ যখন নিয়োগ দিবেন তখন কিন্তু সে পুরো প্যানেলটাই তার মতো করে চাইবে, হ্যাঁ, বিকজ তার অ্যাসিস্ট্যান্ট কোচ, ভিডিও অ্যানালিস্ট, ট্রেনার, ফিজিও যারাই থাকে তার মতো করেই কিন্তু সে চাইবে, বিকজ তাদের বড় একটা হেল্প কিন্তু তার লাগবে, হ্যাঁ। সুতরাং সেখানে যদি তার অচেনা লোকজন হয় তখন কিন্তু তার সাথে কাজ করতে বা অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগবে। সুতরাং সারা পৃথিবীর কোচিং স্টাফরা কিন্তু স্টাফ ঠিক করেই হেড কোচের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই প্যাটার্নটা ঠিক হয়। তো সেই জায়গা থেকে এটাকে আমি আসলে ওইভাবে দেখছি না, আমি দেখছি যেটা হলো যে আপনি যখন কোচিং স্টাফ নিয়োগ দিবেন তখন ডেফিনেটলি কিন্তু এখানে একটা বাজেট রয়েছে, সেটাও আপনাকে কনসিডারেশন রাখতে হবে। লাইক কোলম্যানের আপনি যদি দেখেন স্যালারি $40,000 হয়, তার বাকি কোচিং স্টাফেরও কিন্তু বড় একটা স্যালারি আপনাকে দিতে পারেন, এটা মান্থলি কিন্তু আপনাকে পেড করতেই হবে। সুতরাং এইসব কনসিডারেশন করতে গিয়েই কিন্তু আপনার একটু প্রসেসটা লেন্দি হচ্ছে এবং নেগোশিয়েট করতে কিন্তু কিছুটা সময় নিচ্ছে। তো সেইখান থেকে কোলম্যান হোক আর কনসাসন হোক বা যেই হোক, আমার কাছে মনে হয়েছে যে কোচের নির্দেশনা অনুযায়ী কিন্তু কোচিং স্টাফ নেওয়াটা যুক্তিযুক্ত। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে তার ফ্রিডমটা থাকাটাও খুব যুক্তিযুক্ত। এবং আমরা যদি ধরেই নেই কোলম্যান বাংলাদেশের কোচ হচ্ছেন, বা যদি কোলম্যান বাংলাদেশের কোচ হয়ে যায়, কোলম্যান কি ইউরোপের তার যেই সফলতা আছে সেটা সে বাংলাদেশে এই এশিয়াতে এসেও এশিয়ার ওয়েদার বা প্লেয়ারদের যে বাস্তবতা সব কিছু মিলিয়ে সেই সাফল্য সে কি এখানেও ধরে রাখতে পারবে? না, ডেফিনেটলি এটা একটা বিশাল চ্যালেঞ্জিং জব, হ্যাঁ। আপনি পৃথিবীর যদি আপনি দেখেন কোচিং যে জব, যারা হেড কোচ তাদের এটা হলো থ্যাঙ্কসলেস। আপনি রেজাল্ট দিবেন, আপনাকে থ্যাংক ইউ দিবে, সেটাও অনেকে দিতে চায় না, আর আপনি যদি আনসাকসেস হন আপনাকে সাথে সাথে স্যাক করে দিবে, আপনাকে রাখবে না। সুতরাং এই প্রসেসে আসলে জবটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। তো সেইখানে আপনি যেটা বলেছেন যে অনেক হাই প্রোফাইল কোচ রয়েছে, আপনি যদি দেখেন সারা পৃথিবীতেই, হ্যাঁ, অনেকে সাকসেস হচ্ছে, অনেকে আবার খুব শর্ট টাইমের ভিতরে চাকরি হারাচ্ছে, হ্যাঁ। এই চাকরির কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, আপনি ভালো করলে আপনার চাকরি টিকবে, ভালো না করলে কিন্তু আপনাকে রাখা হবে না। বাট যেহেতু জাতীয় দলে অ্যাসাইনমেন্ট, সেখানে তো নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকবেই তার, এবং তার যেহেতু জাতীয় দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আই হোপ সে অবশ্যই আমাদের এই দলটাকে নিয়ে ভালো করবে, যেহেতু হামজাদের মতো প্লেয়ার রয়েছে এখানে। এবং ডেফিনেটলি আপনি যেটা বলেছেন যে এক একটা জোনে কোচিং করানোর এক্সপিরিয়েন্স কিন্তু এক এক রকম, যেহেতু আমাদের সাউথ এশিয়াতে আসবে, সেখানে আসলে তার সে এক্সপেরিমেন্ট করবে, যেখানে আসলে কী ধরনের কোচিং করালে আমাদের দলটা রিভিল করবে, ভালো রেজাল্ট করতে পারবে। ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে আমরা সবাই সাকসেস দেখতে চাই। তো সেই জায়গা থেকে যেই কোচ হোক না কেন তাদের বড় একটা পার্ট থাকবে কিন্তু সাকসেসের জায়গাটা, কারণ জাতীয় দল এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু ম্যাচ জিততে চায় এবং সাকসেস দেখতে চায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেই কোচ হোক না কেন অবশ্যই কিন্তু তার গেম প্ল্যানের বা টিমের একটা অন্যতম পরিকল্পনা থাকবে, সে কীভাবে খুব দ্রুত সময়ের ভিতরে দলের সাথে অ্যাডজাস্ট করতে পারে, দলটাকে তার মতো করে গড়ে তুলতে পারে, এবং আপকামিং যে ম্যাচগুলি রয়েছে, লাইক জুনে আমরা জানি সান ম্যানুনের সাথে আমরা একটা ফিফা ফ্রেন্ডলি গেম খেলবো, সেইখানে আমরা কীভাবে ভালো করতে পারি। এই বছর আবার সাফ ফুটবল রয়েছে, আরও কিছু ফিফা ফ্রেন্ডলি গেম রয়েছে, সেইখানে আমরা কীভাবে ভালো করতে পারি। নির্দিষ্ট একটা টাইম তো তার থাকবেই, লাইক 2 বছর বা 3 বছর একটা কন্ট্রাক্ট থাকবে, সেইখানে আমাদের কি প্ল্যান রয়েছে। বিএফএফ তো অবশ্যই তাকে একটা প্ল্যান দিবে যে আমরা এশিয়া কাপ খেলতে চাই বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ভালো করতে চাই। সুতরাং সেইগুলি নিয়ে আসলে সে কীভাবে কাজ করবে, এটাই কিন্তু সবথেকে বড় দেখার বিষয় হবে। আমরা জানি যে কোলম্যানের ফেভারিট ফরমেশন হচ্ছে 3-4-3 অথবা 5-3-2। তো বাংলাদেশের প্লেয়ারদের পার্সপেক্টিভে আসলে কোলম্যান তার এই ফেভারিট ফরমেশনটা কাজে লাগাতে পারবে, আপনার কি মনে হচ্ছে? দেখেন সারা পৃথিবীতেই কিন্তু ফরমেশন ডিপেন্ডস অন প্লেয়ার, হ্যাঁ। আপনার কি রিসোর্স রয়েছে, আপনার কোন ধরনের কোয়ালিটি প্লেয়ার রয়েছে, আপনি ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে আপনি কীরকম করতে পারেন, অ্যাটাকিং ট্রানজিশনে আসলে আপনার দল কীরকম করে, সেট পিসে আপনি ভালো কিনা, সব কিছু মিলেই কিন্তু কোচ আপনাকে একটা গেম প্ল্যান দিবে, এবং এটা ডিপেন্ডস অন প্লেয়ার এবং ডিপেন্ডস অন অপোনেন্ট, হ্যাঁ। এক এক রকমের ফরমেশন কিন্তু এক এক দিন এক এক রকম হতে পারে। লাইক আজকে যদি আপনি ইন্ডিয়ার সাথে খেলেন এক প্যাটার্নে খেলবেন, আপনি যদি আবার মিডল ইস্টে কোনো দলের সাথে খেলেন তখন আবার আর একটা ফরমেশন হবে। সো ফরমেশন ডিপেন্ডস অন অপোনেন্ট, ফরমেশন ডিপেন্ডস অন ইউর রিসোর্স, আপনার কী ধরনের প্লেয়ার রয়েছে। সুতরাং এইটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল। সে আগে যে দলকে কোচিং করিয়েছে বা যে দলের সাথে কাজ করেছে সেখানে আসলে তার যে স্ট্রেংথের প্লেয়ার ছিল, ডেফিনেটলি আমাদের তো ওই স্ট্রেংথের প্লেয়ার নেই। সুতরাং এখানে কিন্তু আবার তাকে আরেকভাবে চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হবে। সুতরাং সব কোচেরই কিন্তু নির্দিষ্ট একটা প্ল্যান থাকে, বাট প্ল্যানটা তৈরি হয় কিন্তু প্লেয়ারদের উপরে বেচ করে। তো সেইখানে আমি বলবো যে কোচ যেই হোক না কেন সে অবশ্যই রিড করবে আমাদের প্লেয়ারদের কোয়ালিটি কীরকম, আমাদের প্লেয়ারদের স্ট্রেংথ কীরকম, এই স্ট্রেংথের দল নিয়ে আসলে কোন ফরমেশনে খেললে সুবিধা হবে, এবং অপোনেন্ট আমাদের তারা আবার কীভাবে কোন প্যাটার্নে ফুটবল খেলে, তাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, এইগুলি অনেক কিছু কিন্তু অফ দ্য ফিল্ড অনেক রকম রয়েছে। আমরা হয়তো বলতে পারি কেউ 4-2-3-1 ফরমেশনে পছন্দ করে, কেউ 4-3-3 ফরমেশনে পছন্দ করে, আপনি যেটা বলছেন কেউ 3-5-2 ফরমেশনে পছন্দ করে। সো পছন্দ অনেক রকমের থাকতে পারে, বাট
এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে যে আপনার রিসোর্স কী রয়েছে, আপনার কোয়ালিটি প্লেয়ার কীরকম রয়েছে এবং অপোনেন্টকে, এইটার উপর বেস করে কিন্তু এক একটা ম্যাচে এক এক রকম ফরমেশন হতে পারে। হ্যাঁ, সুতরাং এটা তো কোচ যখন এখানে অ্যাডজাস্ট করবে বা কোচ যখন এখানে অ্যাসাইনমেন্ট শুরু করবে তখন সে আসলে প্লেয়ারদের স্ট্রেংথের উপরে বিবেচনা করে কিন্তু ফরমেশনটা তৈরি করবে। আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা সেট পিসকে আসলে কোলম্যান খুবই গুরুত্ব দেন। তো এক্ষেত্রে আসলে কোলম্যানের পরিকল্পনা কি হতে পারে উন্নতির ক্ষেত্রে? সেট পিস একটা ম্যাচের অনেক অবিচ্ছেদ্য অংশ, মানে বড় একটা অংশ, এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আরও বড়। কারণ আপনি যদি রিসেন্টলি ম্যাচ দেখেন, আমরা সেট পিস থেকে অনেক গোল কনসিড করেছি, স্পেশালি ভিয়েতনামের সাথে আমার ফিফা ফ্রেন্ডলি যেটা খেলেছি সেখানে আমরা সেট পিস থেকে গোল খেয়েছি, বা এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আমরা সেট পিস থেকে বেশ কিছু গোল কনসিড করেছি। তো এই জায়গাটা নিয়ে তো অবশ্যই স্পেশালি নট অনলি কোলম্যান, যেই আসুক না কেন, যেই কোচে আসুক, তাদের গেম প্ল্যানে একটা বড় অংশ থাকবে সেট পিস ডিফেন্ডিং এবং অ্যাটাকিং। ডিফেন্ডিংটা আমরা কত ভালো করতে পারি এবং অ্যাটাকিংয়ে আমরা আমাদের যেহেতু হামজাদের মতো অনেক টল প্লেয়ার রয়েছি, অ্যাটাকিংয়ে গিয়ে আসলে আমরা কীরকম করতে পারি। হ্যাঁ, সুতরাং তো অবশ্যই গেম প্ল্যানে একটা বড় অংশ থাকবে তার সেট পিস। এবং সেট পিসে যেটা হয় যে আমাদের যে মিস্টেকগুলি আমরা বিগত দিনে করেছি, ডেফিনেটলি সে ভিডিও ক্লিপস দেখবে এবং দেখে হয়তো সেখান থেকে ফাইন্ড আউট করবে কোন কোন জায়গাগুলিতে ইমপ্রুভ করা যায়, কোন কোন জায়গাগুলিতে আরও প্লেয়ার বাড়িয়ে আসলে ওই ভুলগুলি শুধরে যায়। সে ডেফিনেটলি তার একটা গেম প্ল্যানের বড় অংশ থাকবে এবং সে যখন এখানে আসবে অবশ্যই সে আমাদের এখানে যারা বিগত দিনে যারা জাতীয় দল নিয়ে কাজ করেছে তাদের সাথে কথা বলবে, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর রয়েছে বা যারা টেকনিক্যাল সাইটগুলি দেখছে তাদেরকে নিয়ে কথা বলে কিন্তু এই জিনিসগুলি যত শর্ট টাইমের ভিতরে আসলে রিকভার করতে পারে সেই জায়গাগুলিতে অবভিয়াসলি সে এটা নিয়ে কাজ করবে। আপনার কি মনে হয় যে কোলম্যানের এই কাজগুলো আসলে বাফুফের কোনো সীমাবদ্ধতার কারণে কোলম্যানের কোনো কাজে বাধা আসবে? না, কোলম্যান আপনি যেভাবে বলছেন, কোলম্যান মানে সামহ যে তো কোচ হবে, কোলম্যান যে কোচ হবে আই ডোন্ট নো, মানে এটা আমি জানি না। যেই হোক, হ্যাঁ, আমার তো এবিসিডি যেই হোক, হ্যাঁ, নতুন কোচ যেই হোক, এটা সারা পৃথিবীতে যখন হেড কোচ নিয়োগ দেয়, হেড কোচ কিন্তু কোচিং স্টাফের বাইরে আপনার আমার বা বিএফএফ এর একদম হাইয়েস্ট অথরিটি, তার সাথেও কিন্তু টিম কম্বিনেশন নিয়ে বা কাকে খেলানো হবে, কাকে নামানো হবে, বা টিম সিলেকশনের জায়গা বা স্কোয়াডে কারা চান্স পাবে, এটা নিয়ে কিন্তু কোনো ডিসকাশন করবে না। তার মেইন ডিসকাশন থাকবে কোচিং স্টাফের, এবং একদম যখন খেলাটা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু ম্যাচটা সে একাই পরিচালনা করবে। হয়তো সাইড থেকে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ভিডিও অ্যানালিস্ট যারা থাকবে তারা হয়তো তাকে নির্দেশনা দেবে, এর বাইরে কিন্তু তার সাথে ইন্টারাপ্ট করার কোনো সুযোগ নেই। যেটা বিগত দিন যেটা আমরা এই কন্ট্রোভার্সিটা হয়েছিল কাবরেরার সময়, অনেক সময় আমরা দেখেছি যে ভালো প্লেয়াররা সুযোগ পাচ্ছে না, অ্যাবসেন্স থাকছে। অনেক সময় আমরা জিকোকে নিয়ে কথা বলেছি, তাকে স্কোয়াডে রাখা হয়নি, অনেক পারফর্ম করা প্লেয়াররা দলের সুযোগ পায়নি, অনেক প্লেয়াররা লিগে ম্যাচ খেলেনি, তারা গিয়ে জাতীয় দলে স্টার্টিং 11-এ খেলেছে। এই ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, বাট পুরোটাই ডিপেন্ড করে হেড কোচের উপর। হেড কোচ আসলে কাদেরকে নিয়ে কাজ করবে, কারা স্টার্টিং 11-এ খেলবে, কারা পারফর্ম করবে, তাদেরকে নিয়ে কীভাবে মানে প্রোগ্রেস করে সামনের দিকে এগোবে। সো এই টোটাল পুরোটাই কিন্তু হেড কোচের উপরে ডিপেন্ড করে। সুতরাং এইখানে কিন্তু কোনো সুযোগ নেই তার সাথে আসলে ইন্টারাপ্ট করে, এবং তাকে কিন্তু কোনো রকম সাজেশন আপনি দিতে পারবেন না। যারা হেড কোচ তারা পুরোটাই তাদের নিজেদের দায়িত্ব হবে, বিকজ চাকরি চলে গেলে কিন্তু হেড কোচেরই যাবে। সুতরাং এখানে কিন্তু সে এই ধরনের কনসিডারেশন কখনই নেবে না। সুতরাং আমি বলবো যে এটা হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যখন হাভিয়ার কাবরেরা আসে, হাভিয়ার কাবরেরা যখন এসেছে তখন আসলে সবার মধ্যে একটা উৎসাহ ছিল যে নিশ্চয়ই এবার বাংলাদেশ ফুটবলে ভালো কিছু হবে। তো এবার আসলে কোলম্যানকে নিয়েই মানুষ বেশি কথা বলছে বা তাকেই চাচ্ছে কোচ হিসেবে। কিন্তু এই কোলম্যানকে একসময় যখন হাভিয়ার কাবরেরা বাংলাদেশকে আসলে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারলো না বা ম্যাচ জেতাতে পারলো না, তখন আসলে হাভিয়ার কাবরেরাকে কেউ আর চাচ্ছিল না, তার অব্যাহতি চাচ্ছিল, সে যাতে সে যাতে চাকরি ছেড়ে চলে যায়, বাংলাদেশের কোচ আর না থাকে, সেগুলো চাচ্ছিল। তো এই সেম জিনিস আসলে কোলম্যানের সাথে হতে পারে কিনা? না, ইটস ডিপেন্ড অন রেজাল্ট। সে আসলে এখানে এসে কীভাবে কাজ করছে, দলের স্ট্রেংথ অনুযায়ী সাকসেস আসছে কিনা, অপোনেন্ট অনুযায়ী ম্যাচ জিততে পারছি কিনা, আমাদের যে এইম সেইখানে আমরা যেতে পারছি কিনা, এটার উপরে ডিপেন্ড করে। এই যে আমরা ম্যাচ জিততে পারছি কিনা বা অপোনেন্ট অনুযায়ী আমরা ঠিক পারফরম্যান্স দিতে পারছি না, এটা কি শুধুমাত্র কোচের উপর ডিপেন্ড করে? কোচ প্লেয়ার সবার উপরে ডিপেন্ড করে, বাট রেজাল্ট খারাপ হলে কোচই স্যাক হয়। প্লেয়াররা তো আসলে প্লেয়ারদেরকে তো আপনি আউট করতে পারবেন না। তো সারা পৃথিবীর নিয়মটা এরকম। হ্যাঁ, সবসময় কোচই কিন্তু চাকরি হারায়, প্লেয়াররা হারালে আপনি কাদেরকে নিয়ে খেলবেন। সো এটা তো সারা পৃথিবীর নিয়ম। বাট মেইন ব্যাপারটা হলো যে আমরা যদি লাস্ট 4 বছর 3 মাস কাবরেরার যে সময়টা ছিল, ইটস হিউজ টাইম।
টু বি অনেস্ট জাতীয় দলের জন্য অনেক সময়, প্রচুর সময়, এবং সেই ক্ষেত্রে তো আমরা ওই অনুযায়ী সাকসেস পাইনি। আমরা সাফ ফুটবল জিততে পারি নাই, এশিয়ান কাপে লাস্ট আমাদের কোয়ালিফাই করার কথা ছিল, সেখানেও আমরা কোয়ালিফাই করতে পারি নাই। অ্যাট দ্য সেম টাইম তার যদি অ্যাভারেজ দেখেন, সেখানেও কিন্তু ম্যাচ উইনিংয়ের জায়গাটা কিন্তু অনেক শর্টেজ ছিল। হ্যাঁ, তো সময় কিন্তু সব থেকে বেশি পেয়েছে, মানে ফুটবল হিস্ট্রিতে জাতীয় দলে এতদিন কোনো কোচ অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করেনি। তো সেইখানে কোলম্যানকে হয়তো যেই আসুক, আমি এখনও বলছি না ফিক্সড কোনো কোচ, আমি নাম জানি না, এবিসিডি যেই হোক, হ্যাঁ, কাউকে না কাউকে তো নিয়োগ দিবে। তো সেখানে যে কোচই হবে না কেন, তাকে তো একটা নির্দিষ্ট সময় দেবে, লাইক 2 বছরের একটা চুক্তি করবে অ্যাটলিস্ট। তো সেখানে তাকে তো একটা ব্যারিকেড দিয়ে দিবে যে এই সাকসেসগুলি আমরা এই সময়ের ভিতর দেখতে চাই। এবং টু বি অনেস্ট জাতীয় দলে আসলে আপনি সময় খুব কম পাবেন, সাকসেস বেশি দিতে হবে সারা পৃথিবীতেই। এবং যেটা বললাম যে আপনি যদি ব্রাজিল দলটাকেই দেখেন, তাদের কোচ নিয়োগ নতুন কার্লো আঞ্চলিককে তারা জাতীয় দলে ওয়ার্ল্ড কাপকে ঘিরে নিয়োগ দিয়েছে। ক্যামেরুনের কোচ রিসেন্টলি তারা স্যাক করে নতুন কোচ নিয়োগ দিয়েছে, বিকজ সবাই কিন্তু আপকামিং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানে ভালো করতে চায়। জাতীয় দলও কিন্তু সেম, জাতীয় দলে এখানে আপনার অনেক সুযোগ নেই, আপনি অনেক সুযোগ পাবেন, কিছু করে দেখাতে পারবেন না, তখন কিন্তু চাকরিটা থাকবে না। সো সামহাও যে হাই প্রোফাইল কোচেরা এখানে আমাদেরকে সিভি দিচ্ছে, তারা ডেফিনেটলি চাবে এই স্বল্প সময়ের ভিতরে, কতটা সময়ের ভিতরে তাড়াতাড়ি দলটাকে অ্যাডজাস্ট করে রেজাল্ট আনা। এবং সত্যি কথা বলতে তাদের একটা কিন্তু প্ল্যান থাকবে। হ্যাঁ, ওই প্ল্যান অনুযায়ী আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই প্রপার সাপোর্টটা দিতে পারবে কিনা, কারণ আমরা সবসময় সাউথ এশিয়ার ভিতরে খেলতে চাই। হ্যাঁ, ফিফা ফ্রেন্ডলিগুলি যখন হয় তখন আমরা সাউথ এশিয়ার ভিতরে বিগত দিনে কিন্তু একটা রেওয়াজ ছিল, আমরা এর বাইরে খেলতে পারি না। বাট নাও যেটা ফুটবল ফেডারেশন করছে, এর বাইরে থেকে, এটার থেকে কিন্তু বেরোই কিন্তু এখন জানেন আমরা সান মেরিনোর সাথে খেলবো, লিথুনিয়া আমাদের সাথে খেলতে চাচ্ছে। সুতরাং অনেক ভালো ভালো দল কিন্তু এখন আমাদের সাথে ফ্রেন্ডলি খেলতে চাচ্ছে। তো সেইটাও কিন্তু একটা বড় পজিটিভ দিক। সুতরাং সব কিছু মিলাই কিন্তু আমার কাছে মনে হয় যে প্রসেসটাতে আছি আমরা বেশ ভালো অবস্থানে রয়েছি। এবং যদি সত্যি একজন ভালো কোচ পাই, এই মুহূর্তে জাতীয় দলটা যেভাবে আছে আমরা সবসময় প্রবাসী প্লেয়ারদের কথা বলি, সাথে সাথে আমাদের এখানে কিছু চ্যালেঞ্জ প্লেয়ার আছে, লাইক রাকিব, মুরসালিন, তপু বর্মন, বা গোলকিপার জিকো বা মিতুল, যারাই আছে তারাও কিন্তু সাথে সাথে ভালো করছে, ফাহিম। সুতরাং এই দলটা যদি আসলে কোচের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারে, আমার মনে হয় ভালো কিছু একটা হবে। অবশ্যই আমরা আসলে জানি না কোচ কে হবে, কিন্তু সবার মুখে আমরা কোলম্যানের নামটা শুনি। এবং আপনাকে যখন আমি প্রথম প্রশ্নটা করেছিলাম কোচ হিসেবে কাকে চান, আপনিও কোলম্যানকেই বলেছিলেন। কিন্তু এই কোলম্যানকে চাওয়ার পেছনের কারণটা কি মনে হয় আপনার, যে সবাই আসলে কেন কোলম্যানকেই চাচ্ছে এবং সব আলোচনা কেন তাকে ঘিরে? না, যেহেতু তার হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে জাতীয় দলকে কোচিং করানোর, অ্যাট দ্য সেম টাইম সব থেকে বড় ব্যাপার হলো সে আগে কাদেরকে নিয়ে মানে কোচিং করিয়েছে। সো সে তো আসলে এশিয়ার কোনো অভিজ্ঞতাও তার নেই, কিন্তু তারপরও কেন? না, এইটা যে এরকমের ব্যারিগেড রয়েছে তা না যে এশিয়াতেই কোচ হলে আপনি ভালো করতে পারবেন। হাবিয়ার কাবরার কি আগে এশিয়াতে কোচিং করানোর এক্সপিরিয়েন্স ছিল না তো? বা এর আগে যদি লুডভিগ ডি ক্রুইফ ছিল বা জেমিজে ছিল, তারা কি এশিয়াতে কাজ করেছে? না, তারা এখানে এসে ডিরেক্ট আমাদের এখানে জাতীয় দলে কাজ করিয়েছে এবং অনেকে সাকসেসও হয়েছে। আপনি যদি 2003 সাফ ফুটবল যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তখন জর্জ কোটান কোচ ছিল হাঙ্গেরির। হ্যাঁ, ও কি আগে এশিয়াতে কাজ করেছে? নো। সো মেইন ব্যাপারটা হলো যে কোচিং দর্শনটা সারা পৃথিবীতে সেম, ইকুয়াল। এখানে সাউথ এশিয়া, ইউরোপ, ল্যাটিন, এইটা তেমন কোনো কিছু ভেরি করে না। বাট একটা জিনিস হলো, যদি আপনি এশিয়াতে কোচিং করানোর একটা এক্সপিরিয়েন্স থাকে অন্যরকম, যেমন ফিলিপাইনকে এশিয়া কাপে নিয়ে গেছে যে কোচ, আমি নামটা ভুলে গিয়েছি, সেও কিন্তু এখানে সিবি ড্রপ করেছে, তার ফিলিপাইনের মতো দেশকে সে এশিয়া কাপে এবার তারা সরাসরি কোয়ালিফাই করছে। তো সেটা কিন্তু আবার আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তাকে আনা গেলেও সেও কিন্তু এখানে তার একটা কোচিং করানো কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে। আবার যদি রিসেন্টলি দেখেন, আমাদের গ্রুপ এশিয়ান কাপে যে কোচেরা এখানে কোচিং করেছে তারা সবাই চাকরি হারিয়েছে। হ্যাঁ, সিঙ্গাপুরের কথা বলি, যদি হংকংয়ের কথা বলি, যদি বলেন আপনি ইন্ডিয়ার ইগোর স্টোমাস, সেও কোচ এখান থেকে স্যাক হয়েছে। সুতরাং এটা এরকমের যে ভালো কোচ, যে একজন ট্যাকটিক্যাল কোচ, সে যে কোনো জায়গায় গিয়েই কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। হ্যাঁ, যে ধরনের প্লেয়ারই থাক না কেন, আমি যেটা বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে এবিসিডি যেই কোচ হোক, আমার কাছে মনে হয় আমাদের এই মুহূর্তে দলটা যে আছে, আমার মনে হয় যে অ্যাডজাস্ট করাটা খুব ইজি হবে, বিকজ আপনার হাতে বেশ কিছু কোয়ালিটি রিসোর্স রয়েছে যারা কিনা জাতীয় দলকে বেশ ভালোভাবে সার্ভিস দিচ্ছে, ডেলিভার করছে। সুতরাং তাদেরকে নিয়ে কাজ করাটা সুবিধা হবে। এবং কোলম্যানের ক্ষেত্রে আপনি বলছেন কোলম্যানের এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে জাতীয় দলে কোচিং করানোর, সুতরাং তাকেই হয়তো সবাই চাচ্ছে এই কারণে। কারণ যে ভালো করবে, সবাই ভালোকেই সবসময় আগে প্রাধান্য দিবে। সো ব্যাপারটা হলো যে তার সাথে নেগোশিয়েট হচ্ছে, নেগোশিয়েটের পর্যায়ে গিয়ে যদি তার সাথে ব্যাটে বলে মিলে যায়, ডেফিনেটলি সে কোচ হবে। আদারওয়াইজ হয়তো আই ডোন্ট নো আসলে কাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ করতে যাচ্ছে। আজকে 11 তারিখ, 15 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। লেটস সি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হয়, আমরা সবাই সেই অপেক্ষায় রয়েছি। থ্যাংক ইউ সো মাচ জাহিদ হাসান এমিলি ফর কামিং টুডে। থ্যাংক ইউ।